বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। চিকিৎসায় কাজ করছেন দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার। জুলাই গণহত্যা মামলায় সজীব ওয়াজিদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। পলকের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এবারের জাতীয় নির্বাচন হবে ঐতিহাসিক। পুলিশ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, নির্বাচিত সংসদের অনুমোদন প্রয়োজন নেই বললেন অ্যাটর্নি জেনারেল। নিউমোরিং নিয়ে দ্বিধাবিভক্ত রায়। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার চিকিৎসায় দেশি চিকিৎসকদের সাথে সমন্বয় করে কাজ করছেন যুক্তরাজ্য, চীনের বিশেষজ্ঞরা। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলিও এভার কেয়ারে রয়েছেন। কাজ করছে চীনের বিশেষজ্ঞ দলও। বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে দেশের চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসায় করণীয় ঠিক করছেন। তিনি চিকিৎসা নিতে পারছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় কাল মসজিদে দোয়া ও সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সরওয়ার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার সবশেষ তথ্য আপনি কি জানতে পেরেছেন, আর চিকিৎসকদের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা সে ব্যাপারেও দর্শকদের জানাবেন। হ্যাঁ, আমরা যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে। ওই ব্রিফিং 12টায় হওয়ার কথা ছিল, যেটা ঠিক 12:30 করা হয়েছে এবং 12:30 থেকে আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি। আমরা প্রেসিং সদস্য সাইল কবির ভাইয়ের সাথে কথা বলছিলাম। উনি জানালেন যে বিষয়গুলো চূড়ান্ত করার জন্যই আসলে জাহিদ ভাই ডাক্তারদের সাথে কথা বলছেন এবং সেই জন্যই আসলে এই ব্রিফিং এ দেরি হচ্ছে। তবে যে আমরা সবাই আশা করছি এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া হবে, কখন নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, সেই বিষয়গুলো বিস্তারিত জানানোর জন্যই আসলে ব্রিফিংটা করা হচ্ছে। এবং জাহিদ ভাই না আসা পর্যন্ত আমরা সঠিকভাবে বলতে পারবো না। তবে সিদ্ধান্ত হয়েছে এটা পর্যন্ত পুরোপুরি বিষয়গুলোই জাহিদ ভাই বেশ করে জানাবেন এবং সে পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতে হবে। তবে খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত হয়েই আছে। সরওয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সরওয়ার। নির্বাচনী প্রচারণার প্রস্তুতির অংশ হিসেবে 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী যুব দলের আয়োজনে রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় পশু সাদকা ও দোয়া করা হয়েছে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক। নানা নির্যাতনেও তাকে সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি। পুরো জাতিসহ আন্তর্জাতিক সম্প্রদায় তার সুস্থতার জন্য দোয়া করছেন। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার দেশের প্রতিটি মসজিদে দোয়া এবং প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হবে। 31 দফা দলের অনেক কিছু অঙ্গীকার রয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন সময়ে যে একটি আধুনিক রাষ্ট্র গঠনে কি ভূমিকা রাখা যায়, গোটা বিশ্বের অগ্রগতির সাথে তাল মিলিয়ে প্রযুক্তি সহায়ক মানে আমাদের কি কর্মসূচিগুলো নিলে আমরা দ্রুতই একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো, সে বিষয়গুলি আপনারা নিজেরাও জানেন যে বিভিন্ন সভা সমাবেশে তিনি বক্তব্যগুলো রেখেছেন। এবং সেখানে অঙ্গীকারগুলো রয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের দ্বারা নির্বাচিত হলে পরে কি উদ্যোগ আমরা গ্রহণ করব, কি কর্মসূচি আমরা গ্রহণ করব। সজীব ওয়াজিদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জয় ও পলকের বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। আরেকটি মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে বলে জানায় প্রসিকিউশনের তথ্য বলছে
শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও 4 জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আজ অভিযোগ আমলে নিয়ে তাদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশনা দেয় ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযোগ আনা হয়েছে। নিরপেক্ষ থেকে আগামী নির্বাচনকে দৃষ্টান্তমূলক ও স্মরণীয় করে রাখার জন্য লটারির মাধ্যমে দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে কোনো রকমের পক্ষপাতিত্ব যেন না ঘটে, সেজন্য পুলিশ সুপারদের বারবার সতর্ক করেন প্রধান উপদেষ্টা। জুলাই শহীদদের ত্যাগের কথা মাথায় রেখে নির্বাচনের দায়িত্বকে ঐতিহাসিক দায়িত্ব বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন রকুনুজ্জামান। দেশে লটারির মাধ্যমে দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের সাথে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে পুলিশ সুপারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। আমাদের লক্ষ্য ছিল যে কোনো রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে। অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে নিজের উপরে যদি ছেড়ে দিই। কিন্তু 2 বছরতে এসছে যেন নিজেকে থেকে দূরে রেখে ফেলতে পারি। আমরা যে কজনই এটার সঙ্গে শরিক ছিলাম তাদের কারো কোনো রকমের বায়াস এটার মধ্যে না ঢোকে। এই 2 বছরের মাধ্যমে যারা নির্বাচিত হলো তোমরা, তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য, সাধারণ দায়িত্ব পালন করার জন্য। সাধারণ দায়িত্ব সবসময় দিক থেকে এখানে যাওয়া সব হবে, কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন, এটা ইতিহাসে যেন স্মরণ করে। এখানে তোমরা অনেক কথা বলেছো, তার মধ্যে বাইরের যারা পরিদর্শন করবে আসবে, পর্যবেক্ষণ দল আসবে, তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে, আমাদের এটা হয় নাই ওইটাই ভাবে হলে ভালো হতে বলবে। এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে, বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম এটা এরকম, তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়, বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখিনি। শুধু সরকার পরিবর্তন নয়, দেশের নতুন যাত্রা শুরু করতে গণভোট সহ সংসদ নির্বাচনের গুরুত্ব পুলিশ সুপারদের স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এই যে নির্বাচন এটা বিল্ডিং কোড তৈরি করার সুযোগ, যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোডটা কি হবে। যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে, যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। তার সঙ্গে যে গণভোট আসছে, এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট, সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা শত বর্ষ ধরে এই দেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। দেশের পরিবর্তনে জুলাই শহীদদের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গতানুগতিক চাকরির চেয়েও বেশি দায়িত্ব পালন করতে হবে জেলার পুলিশ প্রধানদের। সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে, আমরা বসে থাকবো না। তার দায়িত্ব, সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম। সে জেনে শুনে গেছে, বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও। সে ফিরে আসে নাই, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি, আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাইনি। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, এটি আমাদের দায়িত্ব। আমার পক্ষে রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। নির্ভুলভাবে কাজ করা সম্ভব। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ ছিল, আপিল বিভাগ সকালেই রায় দিয়েছে। এদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই বলেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের নেয়া শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে রায় দেয়। রায় বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ। অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। আজ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন অ্যাটর্নি জেনারেল। 106 থাকা না থাকার উপরে
রাষ্ট্রপতির ওপিনিয়ন নেওয়া না নেওয়ার উপর একটি রেভলিউশনারি গভর্নমেন্টের বৈধতা অবৈধতা নির্ভর করে না। 106 যদি প্রেসিডেন্ট নাও নিতেন, তারপরেও এই সরকার, রেভলিউশনারি সরকার, বিপ্লবোত্তর সরকার, গণঅভ্যুত্থানের সরকার বৈধতার মুখে পড়বে না। যদি সেটা বৈধতার মুখে পড়ে তাহলে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ, 90-এর গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশ, এই দুটো প্রশ্নের মুখে পড়বে। যখন আইনি কাঠামোর মাধ্যমে সমস্ত পথ রুদ্ধ করে দেওয়া হয়, তখন মানুষ যখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন, তখন দ্যাট ইজ দ্য সুপ্রিম পাওয়ার, দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট পাওয়ার, দ্যাট ইজ দ্য লিগাল পাওয়ার, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল পাওয়ার। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলে দ্বিধা বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। 2 সদস্যের বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি চুক্তি প্রক্রিয়া অবৈধ বলেছেন, অন্যদিকে জুনিয়র বিচারপতি বৈধ ঘোষণা করেছেন। এ রায়ের ফলে এই মুহূর্তে কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া চালানো যাবে না বলে মত দিয়েছেন রিটকারীর আইনজীবীরা। এখন প্রধান বিচারপতির কাছে রায়ের কপি যাবে, তারপর তিনি তৃতীয় বেঞ্চে শুনানির জন্য পাঠাবেন। পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক বলেছেন, দ্বিধাবিভক্ত রায় হলেও চুক্তির প্রক্রিয়া চালাতে কোনো বাধা নেই। গত 25 নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে এ রায় দেওয়া হয়। ইউনি জাজ ডিসেন্টিং, প্রিজাইডিং জাজ আমাদের পক্ষে। তো এখন প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে, দিস ম্যাটার উইল বি রেফার্ড টু অনারেবল চিফ জাস্টিস। তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন, সেই বেঞ্চে আবার শুনানি হবে। যেহেতু মিনহোয়াইল একটা প্রিজাইডিং জাজ উনি এটাকে ডিক্লেয়ার করেছেন ইলিগ্যাল হিসাবে, যে কারণে এটা আমি বলছি আনফেয়ার হবে এই প্রজেক্টটাকে ক্যারি অন করা এট দিস স্টেজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা সরকার যে পর্যন্ত সুপ্রিম কোর্টের তৃতীয় বিচারপতির রায় না হবে সে পর্যন্ত আগাতে পারবে না, আগানোর সুযোগ নেই। তো আমরা আশা করি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে। এবছরের শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জানান, প্রতিষ্ঠানকে সচল রেখে ব্যক্তির অপরাধের বিচার করা হবে। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বর্তমান নীতি কার্যকর করা গেলে 2-3 বছরে বিদেশি বিনিয়োগ 3 থেকে 4 গুণ বাড়ানো সম্ভব। এদিকে প্রতিনিয়ত যে পরিমাণ জমি অধিগ্রহণ হচ্ছে তাতে সামনে কবর দেওয়ার মতো জায়গা পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। আরো জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। একটা লিগ্যাল ইউনিটের আন্ডারে বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগ আকর্ষণে বিডার গেল 1 বছরের কার্যক্রম তুলে ধরতেই এই আয়োজন, যেখানে বাংলাদেশে উন্নত ব্যবসা বান্ধব এবং টেকসই বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিডার বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, বর্তমান নীতি কার্যকর করা গেলে 2-3 বছরের মধ্যেই বিদেশি বিনিয়োগ 3 থেকে 4 গুণ বাড়ানো সম্ভব। 7টা চলমান আছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে 1.25% প্রণোদনার ঘোষণা দেন বিডা চেয়ারম্যান। আর বিনিয়োগকারীদের বিনিয়োগ যেন ঝুঁকিতে না পড়ে সে ব্যাপারে এনবিআর সচেষ্ট থাকবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। টোটাল নাম্বার অফ 32 আইটেমস দ্যাট উই ট্রাইড টু ইন্টারভিন দিস ইয়ার। তো এই 32টা আইটেমের মধ্যে এখন পর্যন্ত 24টা আমরা ক্লোজ করতে পেরেছি, 7টা চলমান আছে, আর একটা আমি যেটা বললাম যে উই হ্যাভ অ্যাবান্ডেন্ড ফর নেক্সট গভর্নমেন্ট। রাষ্ট্র কিন্তু 5-10 বছরের জন্য রাষ্ট্র না, রাষ্ট্র হচ্ছে পারপেচুয়াল। এখন আমরা যদি বিদেশি ব্যাংক থেকে ঋণ নেই, এটা কস্ট কম এবং আমাদের টেম্পোরারি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভালো হবে বলে মনে হচ্ছে, কিন্তু শোধ দিতে হবে কিন্তু ইন্টারেস্ট সহ, এটা মনে রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এবছরের শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নেমে আসবে, তখনই ইন্টারেস্ট রেট 8-এ আনা সম্ভব হবে। সতর্কতার সাথে আইএমএফ-এর পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমার আশা হচ্ছে যে আগামী এই বছরের শেষ নাগাদ ইনফ্লেশন 5-এর নিচেই যাবে। আমি আগে থেকেও বলছি আমি সেটা, এবং এটা আমরা নিতে পারবো, আশাবাদী। 2 নম্বর হচ্ছে তখন আমাদের ইনফ্লেশনটা, আমাদের পলিসি রেট কিন্তু এটা যখন হয়ে যাবে 8 বা 7.5,
তথ্য লুকানোর কারণে এনপিএল 9% থেকে বেড়ে 35% হয়েছে। মার্চে 10% কমানো সম্ভব হবে বলে জানান গভর্নর। বলেন, খেলাপি এবং অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ হবে। আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আইনের প্রয়োগ হবে, আইনকে আমরা কঠোরভাবে নেব, ব্যক্তিকে আমরা ছাড়বো না, কিন্তু প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করতে দেব না। এবং একটা প্রতিষ্ঠানও বন্ধ হয় নাই, আদার দেন এই বেক্সিমকো টেক্সটাইল, যেটা ভায়াবল ছিল না, যে কারণে এটাকে আলটিমেটলি আমরা এখানে প্রায় শত কোটি টাকা বেতন ভাতা দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে হয়েছে, কারণ তাদের প্রায় 50,000-এর মতো কর্মী। ব্যক্তি ইচ্ছায় আর পাওয়ার প্ল্যান্ট করা হবে না বলে উল্লেখ করেন জ্বালানি উপদেষ্টা। 4 লেন 6 লেন কত লেন আর বানাবেন? আমি বলি, আমার লোককে বলি, প্রত্যেকদিন আমি জমি কিনি, 200 কোটি টাকার এই জমি কিনলাম, ওখানে 80 কোটি টাকার জমি কিনলাম, ওই যে ভূমি যে অধিগ্রহণ হয়। তো এইভাবে যদি অধিগ্রহণ চলতে থাকে, আমি বলি যে সামনে তো কবর দেওয়ার জন্য জায়গা পাওয়া যাবে। দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে এখনই নয়, বরং 2-3 বছর পর এলডিসি গ্রাজুয়েশন নিয়ে ভাবা উচিত বলে পরামর্শ দেন ব্যবসায়ীরা। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। ভোরে শমশেরনগর সীমান্তের 864/5 নম্বর মূল সীমানা পিলারের কাছে ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, কয়েকজন বাংলাদেশি নাগরিক সীমান্তের কাছাকাছি 0 পয়েন্ট এলাকায় প্রবেশ করে। এ সময় সীমান্তে দায়িত্বরত ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফ এর দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া নামে এক বাংলাদেশি যুবক মারা যায় এবং অন্যরা দ্রুত পালিয়ে যায়। নিহত সবুজ ওই উপজেলার পচা ভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এই ঘটনায় বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সম্ভাব্য মার্কিন অভিযান নিয়ে থমথমে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সৌহার্দ্যপূর্ণ ফোন আলাপের কথা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এদিকে প্রতিবেশী পুয়ের্তো রিকো আর পানামায় পুরোদমে সমর প্রস্তুতি জারি রেখেছে মার্কিন বাহিনী। ট্রাম্পের সাথে ফোন আলাপের বিষয়ে এতদিন নীরব থাকা মাদুরো অবশেষে মুখ খুলেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে মাদুরো বলেন, 10 দিন আগে ট্রাম্পের সাথে ফোন আলাপের সময় মিরাফ্লোরেস প্রাসাদে ছিলেন। সে সময় ট্রাম্পের কণ্ঠ ও বাচনভঙ্গি সম্মানজনক ছিল, আলাপচারিতার পরিবেশও ছিল অনেক সৌহার্দ্যপূর্ণ। একে কূটনৈতিক মধ্যস্থতার শুভযাত্রা হিসেবে দেখছেন প্রেসিডেন্ট মাদুরো। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলা যুদ্ধ নয়, শান্তি চায়, কূটনৈতিক মধ্যস্থতা চায়। এদিকে মধ্যস্থতা শুরুর আশাবাদের মধ্যেই পুয়ের্তো রিকোয় সেনা সদস্যের পাশাপাশি যুদ্ধবিমান ও রণতরীর সংখ্যা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার পরিকল্পনা। সরকারের অনুরোধে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। জুলাই গণহত্যা মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। পলকের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এবারে জাতীয় নির্বাচন হবে ঐতিহাসিক। পুলিশ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, নির্বাচিত সংসদের অনুমোদন প্রয়োজন নেই বললেন অ্যাটর্নি জেনারেল। নিউমোরিং নিয়ে দ্বিধাবিভক্ত রায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।